আসসালামু আলাইকুম, টিভিপি স্টোরিটেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকদিন পর আপনাদের সাথে আর একটি পর্বে যুক্ত হয়েছি। আজকে আমরা কথা বলবো আমাদের উপদেষ্টাদের নিয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তা জগতেও অনেক পরিবর্তন এসেছে, আমাদের সামাজিক ব্যবস্থায় কিছুটা পরিবর্তিত হয়েছে এবং কিছুটা পরিবর্তনের অপেক্ষায় আমরা আছি। এবং দেখা গেছে যে আমাদের এই যে জনগণের চাওয়া, সেই জনগণের চাওয়ার মধ্যেও নানা ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশের সংকটগুলো এখন বহুমুখী। এই বহুমুখী সংকটগুলোকে কাটিয়ে ওঠার জন্য যেরকম সরকার আমরা আসলে প্রত্যাশা করছিলাম সেরকম সরকার ব্যবস্থা আমরা এতদিনে তৈরি করতে পারিনি, কিংবা সেই সরকারকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেই জায়গায় দেখতে পাইনি যে জায়গায় জনগণ প্রত্যাশা করেছিল। আমি এখানে আপনাদেরকে দুটো দিকে একটু দৃষ্টিপাত করার জন্য বলবো। প্রথমত, আসলে বর্তমান সময়ে যারা উপদেষ্টার পদমর্যাদায় রয়েছেন তাদের যদি আপনি চিন্তা জগৎকে একটু বিশ্লেষণ করেন, কিংবা তাদের আদর্শিক জায়গাগুলোকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে মোটা দাগে তারা কিন্তু প্রত্যেকেই একে অপর থেকে একেবারেই আলাদা একটা অবস্থানে রয়েছে। আর এই তাদের চিন্তা জগৎকে কিংবা তাদের আদর্শিক যে জায়গাটা সেটা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে তারা কি একই উদ্দেশ্যে একই স্বার্থে কাজ করতে পারবে কিনা, বা করলেও সেখানে সফলতা আসবে কিনা, সেটা নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমি আপনাদেরকে সেই দিকে দৃষ্টিপাত করানোর চেষ্টা করছি, এবং আমার আজকের এই আলোচনার উদ্দেশ্যটা কিন্তু একটা জায়গায় গিয়ে ঠেকবে যেখানে আমরা কথা বলছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা সেই জায়গাটায় আসলে কতটুকু শক্তপোক্ত অবস্থানে আছি সেটা কিন্তু আমাদের যাচাই বাছাই করার প্রয়োজন, এবং সেটা ইতিমধ্যে আরও আগেই করা প্রয়োজন ছিল, অর্থাৎ জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী সময়টাতে আমরা সেই জায়গাটাতে কিন্তু যাওয়া উচিত ছিল। আমরা দেখবেন যে আপনারা টিভিপি স্টোরিটেলারে আমরা প্রায় সময় বলে থাকি যে জুলাই আগস্টের বিপ্লব কথাটি আমরা বলে থাকি, বা জুলাই বিপ্লব কথাটি আমরা বলে থাকি, এবং গণঅভ্যুত্থান শব্দটাও আমরা ব্যবহার করি। কিন্তু বিপ্লব আর গণঅভ্যুত্থান দুটোর উদ্দেশ্যগত দুটো ভিন্ন ভিন্ন দিক রয়েছে। মাস আপরাইজিং কিংবা পিপল আপরাইজিং আর রেভলিউশন কিংবা নতুন কোনো মানে চেঞ্জ, রিফরমেশন, প্রত্যেকটা বিষয়েরই কিন্তু ভিন্ন ভিন্ন সংজ্ঞা রয়েছে। বাংলাদেশের বর্তমান সময়কার যারা উপদেষ্টা রয়েছে বা মন্ত্রী পদমর্যাদায় রয়েছে, তারা কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছে যেমনিভাবে বিশ্বের কাছে, তেমনিভাবে বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে তারা কিন্তু দায়িত্ব পালন করছে। এখন নাগরিকের প্রতিনিধিত্ব করার জন্য, নাগরিকের আদর্শিক জায়গার প্রতিনিধিত্ব করার জন্য, আদর্শিক প্ল্যাটফর্মের দিক থেকে এক হতে পারলে ওই সরকার স্থায়ী হয় এবং ওই সরকার শক্তিশালী হয়। আপনি যদি একটু ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করেন যে বর্তমান সময়ের উপদেষ্টা, যেমন তরুণ উপদেষ্টাদের মধ্যে আছে আসিফ আছে, নাহিদ আছে, তারপরে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে মাহফুজ আছে, আবার আমরা অন্যান্য উপদেষ্টাদের কথা বলতে পারি, যেমন আসিফ নজরুল আছেন, কিংবা অন্যান্য যারা আছেন অনেকে বয়োবৃদ্ধ মানুষজন আছেন। তারা প্রত্যেকেই কিন্তু ভিন্ন ভিন্ন একেবারে সেপারেট আদর্শের থেকে আসা মানুষজন। এই যে ভিন্ন ভিন্ন আদর্শ থেকে আসা মানুষজনের কিন্তু কাজের যে জায়গা, সে কাজের জায়গায় দেখা যাবে যে তাদেরকে এক করা যাচ্ছে না, তাদেরকে একত্রিত করে পাওয়া যাচ্ছে না, কেননা তাদের মৌলিক জায়গাটা এক না, তাদের প্রত্যেকের আদর্শ বিশ্বাস এক না। আর যদি তাদের প্রত্যেকের আদর্শ বিশ্বাস এক জায়গার হতো, তাহলে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার অনেক শক্তিশালী হতে পারত। বাংলাদেশের যত ধরনের আপনি সমস্যার কথা বলেন না কেন, প্রত্যেকটা সমস্যার পেছনে মৌলিক সমস্যাটাই হচ্ছে গিয়ে এই যে উপদেষ্টাদের, অর্থাৎ বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদের আদর্শের জায়গাটা মোটা দাগে এক না। ধরেন যদি আপনি এখন যদি আওয়ামী লীগের সরকার হতো, কিংবা এখন যদি বিএনপির সরকার হতো, কিংবা এখন যদি জামাত ইসলামের সরকার হতো, তাহলে কি হতো? তাহলে সরকার যারা গঠন করে তাদের অধিকাংশ লোকজনই কিন্তু একটা দলের হয়। তাহলে ওই দলের যেহেতু হয়, ওই দলের নিশ্চয়ই কোনো একটা আদর্শ রয়েছে, তাদের নিশ্চয়ই কোনো একটা গোল রয়েছে, অবজেক্টিভ রয়েছে। কাজেই তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা কিন্তু দ্রুত এক হতে পারে এবং তারা সিদ্ধান্তের জায়গায় অটল থাকতে পারে, এবং তাদের একটা সেলফ কনফিডেন্স তৈরি হয়। কোনো একটা কথা বলার ক্ষেত্রে, কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু একটা কনফিডেন্সের লেভেল তৈরি হয়। কিন্তু বর্তমান সময়টাতে একটু যদি দেখেন যে উপদেষ্টাদেরকে মনোনীত করা হলো বা নির্বাচন করা হলো বা যাদেরকে বাছাই করে আনা হলো, সেই প্রক্রিয়াটা যেমনি হয়ে হোক না কেন, মোটা দাগে যারা এসেছে তারা কিন্তু এক একজন এক এক ধরনের আদর্শ থেকে এসেছে। কাজেই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এই সরকার বা এই সরকারের উপদেষ্টারা, তা কিন্তু কোশ্চিনকালেও সম্ভব না। এবং আমরা বিগত সময়ে তো ধরে ধরে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছিলাম। আমরা বলতে চেয়েছি যে এই সরকারের এই গ্যাপ রয়েছে, তারা এমনটা করলে আরও ভালো হতো, তাদের কাউন্সিলর থাকতে পারতো, তাদের গার্ডিয়ান কাউন্সিল থাকতে পারতো। আমরা বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলেছি, কিন্তু
এখন এসে অনেকটাই আপনারা স্পষ্ট হয়ে গেছেন যে আমাদের সেই কথাগুলো কতটা যৌক্তিক ছিল, এবং সেগুলোর অভাব কিন্তু বর্তমান সময়ে আমরা অনেক বেশি অনুভব করছি। আমি আজকে আরেকটা দিক নিয়ে আলোচনা করে আপনাদেরকে আরও পরিষ্কার করে দিচ্ছি যে উপদেষ্টারা যেহেতু এক একজন এক এক ধরনের আদর্শিক জায়গা থেকে উপদেষ্টা হয়ে সরকার চালনা করছেন, কাজেই তারা কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক হয়ে যাওয়াটা তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং এটা তাদের কাছ থেকে আশা করাও যায় না। এবং তাদেরকে খুব সহজেই ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের মতো করে কিন্তু ভারত চাইলে বা ভারতীয় গোয়েন্দা সংস্থা চাইলে কিন্তু তাদেরকে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে দেখবেন যে আপনি যদি আপনাদেরকে বলা হয় বর্তমান সরকারে যারা রয়েছেন তাদেরকে যদি ভারত ব্যবহার করতে চায় তাহলে কিভাবে ব্যবহার করবে, তাদের ভেতরে কিভাবে প্রবেশ করবে, বা তাদের এখানে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করবে, এই তথ্যগুলো বা এই বিশ্লেষণ অ্যানালাইসিসটা তো করাটা আমাদের জন্য যৌক্তিক। কিন্তু আমাদের তো এমন কোনো ডিভিশন, অধিদপ্তর কিংবা প্ল্যাটফর্ম নেই যারা এটাকে বিবেচনা করবে, এটা নিয়ে অ্যানালাইসিস করবে এবং জনগণের সামনে তুলে ধরবে। সেই সুযোগ কি আছে? আসলে নাই। আসলে সরকারের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ঘাটতি রয়ে গেছে, গ্যাপ রয়েছে, শূন্যতা রয়ে গেছে। এই শূন্যতা জায়গাগুলো শূন্য রয়ে গেছে বলেই কিন্তু অন্য কেউ এসে এখানে জুড়ে বসে নিয়ন্ত্রণ করতে পারছে, এবং দেখা যাচ্ছে যে আমরা এখনো প্রত্যাশিত কোনো কিছুই দেখতে পাইনি বা আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। আন্তরিক অনেকেই, উপদেষ্টাদের মধ্যে অনেকেই আন্তরিক, কিন্তু আন্তরিক হলে কি হবে? ওই যে বললাম, আদর্শের জায়গায় যেহেতু সবাই এক না, সবার যেহেতু লক্ষ্য উদ্দেশ্য এক না, একই মতের না, একই মতবাদের না, কাজেই দেখা গেছে যে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিংবা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে আমাদের শক্তি সামর্থ্যতা ওইভাবে প্রকাশ করতে পারছি না, বা ডিপ্লোমেসিটাও আমরা ওইভাবে তৈরি করতে পারছি না। যেহেতু দুটো দেশের মধ্যে, প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে একটা কূটনৈতিক সম্পর্কের ব্যাপার আছে, সেখানে স্বার্থের ব্যাপার আছে, তাহলে সেখানে অনেক ডিপ্লোম্যাটিক ওয়ে তৈরি করতে হয়। কিন্তু সেই দিক থেকে আমরা কতটুকু সবল হতে পেরেছি? তারা কেউ ভিন্ন দেশের বা প্রতিবেশী দেশের কেউ যদি আমাদের দেশে অনুপ্রবেশকারী হিসেবে কাউকে পাঠিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করে কিংবা এই দেশের প্রশাসন কিংবা সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করে, তাহলে আমাদেরও কি বসে থাকা উচিত? আমাদেরও তো তাদের ভেতরে অনুপ্রবেশকারী প্রবেশ করানো উচিত, আমাদেরও তো সেখানে গোয়েন্দা পাঠানো উচিত, আমাদেরও তো সেই তথ্যগুলো সংগ্রহ করা উচিত, তাদের প্ল্যানগুলো জানা দরকার। মোটা দাগে হচ্ছে বাংলাদেশকে যে আসলে ভারতীয় ব্রিটিশরা কিন্তু ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে সফল হয়েছিল, এবং আমাদের উপরে কিন্তু ভারত সেই কাজটাই করেছে। আমাদের ভূমিকে করে নাই হয়তো, কিন্তু আমাদের এখানে দল সৃষ্টি করেছে, আমাদের এখানে নানা মত সৃষ্টি করেছে, আমাদের এখানে একই ধর্মের মানুষ অর্থাৎ মুসলমানদের মধ্যেই বিশ্বাসের নানা ধরনের উপায় উপকরণ তারা এখানে ঢুকিয়ে দিয়েছে। ফলে এখানকার মানুষ পলিসি গ্রহণের ক্ষেত্রে বা পলিসি প্রণয়নের ক্ষেত্রে তারা কিন্তু এক হতে পারছে না, এবং এদের বৃহত্তর শক্তিগুলো কিন্তু একটা প্ল্যাটফর্মের ছায়াতলে আসতে পারছে না। তো কাজেই ফলাফলটা কি হচ্ছে? ফলাফলটা হচ্ছে যে যখন আমরা কাদা ছোড়াছুড়ি করছি মোটা দাগে, যে এই হচ্ছে রয়ের এজেন্ট, ও হচ্ছে ভারতের দালাল, আমরা এইভাবে বিক্ষিপ্তভাবে আমরা কথা বলতে হচ্ছে, এবং আমাদের যারা সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক তাদের বক্তব্যকে উপেক্ষা করার মতো আমরা সুযোগ পাচ্ছি বা উপেক্ষা করছি, কিন্তু তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার মতো আমাদের সেই মন মানসিকতা নেই। এই যে আপনি যদি এই যে আপনার মধ্যে আমাদের মধ্যে যে একটা প্যারাডক্স কাজ করছে, যারা গণ অভ্যুত্থানে অবদান রেখেছিল বিভিন্নভাবে, তাদেরকে আমি স্বীকৃতি দিলাম কিনা, তাদের অবদানকে স্বীকৃতি দিলাম কিনা? এটা রেভলিউশনের পরে যে গভর্নমেন্ট তৈরি হয়, সেই গভর্নমেন্ট তো অবশ্যই রেভলিউশনে যারা অংশগ্রহণ করেছিল, যারা অবদান রেখেছিল, তাদেরকে তো রিকগনাইজ করতে হবে, তাদেরকে তো আপনি স্বীকৃতি দিতে হবে। কিন্তু সেই জায়গাটা বর্তমান সরকার করতে ব্যর্থ হয়েছে, তারা কোনো ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত তারা নিতে পারেনি। কাজেই আমরা এটা একেবারেই স্পষ্ট যে যেই উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই আমাদের জন আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে না, বরং তাদেরকে খুব সহজেই ওই যে ডিভাইড অ্যান্ড রুল, তাদের মধ্যে ডিভিশন তৈরি করবে, দেন হচ্ছে তাদেরকে শাসন করবে। আমাদের প্রতিবেশী শত্রু রাষ্ট্র হোক, যাই হোক, তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাচ্ছে, এবং এই সুযোগের ফলে আমার কি ক্ষতি হচ্ছে? যেমন আমার আর্থিক খাত বরাবরের মতোই দুর্বল থেকে আরও দুর্বলতর হচ্ছে। আর কি ক্ষতি হচ্ছে? যেমন আমার মিডিয়া হাউসকে আমি এখনও পুনর্গঠন করে শক্তিশালী মিডিয়া প্ল্যাটফর্মে পরিণত করতে পারিনি। আর কি ক্ষতি হচ্ছে? যেমন আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি এখনও পুনর্গঠিত করতে পারিনি, আমি আমার প্রশাসনকে ঢেলে সাজাতে পারিনি, আমি আমার নির্বাচনের জন্য কোনো রোডম্যাপ প্রণয়ন করতে পারিনি, আমি আমার রাজনৈতিক দলগুলোর মধ্যে শৃঙ্খলা তৈরি করতে পারিনি, শৃঙ্খলা আনতে পারিনি। তাহলে আমি কি আনতে পেরেছি? আমার সফলতা কি? আমার রেভলিউশনের পরে আমার সফলতাটা কি? এই প্রশ্ন যখন আমরা তুলছি, তখন আমাদেরকে
আমাদের পেছনে তাকাতে হবে, যেখানে আমরা আসলে কি তৈরি করেছি, আমরা জনগণ কি ভূমিকা রেখেছি, আমরা একটা রেভলিউশন করতে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কি আমরা সরকারে ভার পূর্ণভাবে তুলে দিয়েছি কিনা। আমাদের মধ্যে তো এত দ্বিধা বিভক্তি কেন? আমরা সবাই দেশের স্বার্থে কেন এক হতে পারি না? আমরা কেন বিশ্বাস করতে পারছি না কাউকে? আমরা কেন কারো অবদানকে স্বীকৃতি দিতে পারছি না? সেই সংকীর্ণতা কেন আমাদের মধ্যে রয়ে গেছে? এই প্রশ্নগুলো যদি আমরা করি তাহলে আমরা কিন্তু খুঁজে পাবো, আমরা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় আমরা খুঁজে পাবো। কে হচ্ছে এজেন্ট হয়ে আছে, কে অনুপ্রবেশকারী হিসেবে আছে, কে ভারতীয় আধিপত্যের ABC গ্রেডে কাজ করে বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত রয়ে গেছে। এইগুলো কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। আর দ্বিতীয় যে দিকটিতে আমি দৃষ্টিপাত করতে বলবো সেটি হচ্ছে বাংলাদেশের যে মানে সাম্প্রতিক কালের যে ইস্যুগুলো আমাদের সামনে ভেসে আসছে, প্রতিদিনই ভেসে আসছে, সেটা হচ্ছে আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের একটা আমেজ বিরাজ করছে। পরিবর্তনের ছোঁয়া লেগেছে সব জায়গায়, কিন্তু এই ছোঁয়াটা ইতিবাচক না হয়ে একেবারে সব জায়গায় কিন্তু নেতিবাচক হয়ে গিয়েছে। প্রতিটি স্বৈরাচারের যেভাবে কাজ করে গিয়েছে, স্বৈরাচারের অনুসরণ করেই কিন্তু পরবর্তী রাজনৈতিক দলগুলো কিন্তু হাজির হয়েছে। তারা যেটা পারেনি, তারা যে সরকারকে উৎখাত করতে পারেনি, তারা যে জুলুমের অবসান ঘটাতে পারেনি, সেই জুলুমের তারা রশি টেনে ধরেছে, বরং সেই রশিতে তারা ভর করেছে। তারা বাঁচতে চাচ্ছে এবং জনগণকে এক্ষেত্রে গিনিপিগ হিসেবে ব্যবহার করার জন্য মোটামুটি মোটা দাগে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানুষ আমরা অনেক বোকা, নির্বোধ, এবং এটা আমাদের তাকদির, এবং এই তাকদির আমাদেরকে বয়ে নিতে হবে হয়তোবা। তবে আমরা যারা আছি, আমরা সচেতনতার এই গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা বলবো যে কথাগুলো নিয়ে আপনাদের চিন্তা করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা আশা করব যে আমাদের চিন্তা ভাবনাগুলো যদি মনে করেন যে এগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা বলি, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং টিভিপি স্টোরিটেলার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।